তো আমরা আর্থিক বিবরণী করতেছি, রাইট? তো এটা আর্থিক বিবরণীর একটা ম্যাথ, এটা একটা বোর্ড কোয়েশ্চেন। আমি তোমাদের মানে সিলেক্টেড কিছু কোয়েশ্চেন সলভ করবো, ওকে? যে কোয়েশ্চেনগুলো আমি সলভ করবো, বিলিভ মি, এইগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, ইটস এনাফ। এর বাহিরে আর তুমি কিছু পাবা না আশা করি। যেরকমই কোয়েশ্চেন টিচাররা করুক, দেখবা কমন পড়ে গেছে, ওকে? তো এটাও একটা বোর্ড কোয়েশ্চেন। তো আমরা এই কোয়েশ্চেনটা এখন সলভ করব। তো দেখো, আর্থিক বিবরণের যে ম্যাথগুলো, আর্থিক বিবরণের ম্যাথ ফার্স্ট পেপারের যেহেতু এটা, তো ফার্স্ট পেপারের ম্যাথে আমরা কয় রকমের কাজ করি? 3 রকম। একটা হলো আয় বিবরণী, একটা হলো কি মালিকানা সত্ত্ব বিবরণী, আর একটা হলো কি আর্থিক অবস্থার বিবরণী। তো সাধারণত আমরা মালিকানা সত্ত্ব বিবরণীটা স্কিপ করি, রাইট? বিকজ ওই আর্থিক অবস্থার বিবরণীর মধ্যেই আমরা মালিকানা সত্ত্ব বিবরণীটা দেখিয়ে দিই, তাই না? আচ্ছা, তো আমরা এখানে আমাদের করণীয় নাই। তো করণীয় নাই, এটা আমি ইচ্ছা করেই কেটে দিছি। আমরা যেটা করব, পুরো একটা বিশদ আয় বিবরণী আমরা করব এবং পুরো একটা আর্থিক অবস্থার বিবরণী আমরা তৈরি করব এই কোয়েশ্চেনটার উপর ভিত্তি করে, ওকে? তার মানে আমাদের করণীয় কয়টা? 2টা। এক কি? একটা বিশদ আয় বিবরণী তৈরি করা, 2 একটা আর্থিক অবস্থা বিবরণী তৈরি করা। তো এই যে আমরা বিশদ আয় বিবরণী করব, আর্থিক অবস্থার বিবরণী করব, এগুলো করার আগে আমাদের কয়টা ওয়ার্কিংস করতে হবে? 3টা। প্রথমটা কি? রেয়ামিলের যেই হিসাবগুলো দেয়া আছে, কে কোথায় যাবে আমরা মার্ক করব। 2, রেয়ামিলের ভিতরে যে লুকানো সমন্বয়গুলো আছে আমরা সেগুলোকে মার্ক করব। 3, সরাসরি সমন্বয়গুলো কে কোথায় যাবে আমরা তা মার্ক করব। এই 3টা মার্ক করার পর দেন আমরা স্টার্ট করব বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী, ওকে? তো চলো আমরা ফার্স্টে যেটা করব, ফার্স্ট অফ অল রেয়ামিলের ইনফরমেশনগুলো কে কোথায় যাবে সেগুলো আমরা মার্ক করে ফেলবো। ওকে স্যার, এখানে কি আছে? কল কবজা। আচ্ছা, আমরা জানি কল কবজা কোথায় যায়? স্থায়ী সম্পদ। নগদ ও ব্যাংক জমা, নগদ ও ব্যাংক জমা কোথায় যায়? চলতি সম্পদে। সমাপনী মজুদ পণ্য। আচ্ছা দেখো, একটা মজার বিষয়। আচ্ছা, আমরা ইউজুয়ালি রেয়ামিলের মধ্যে কাকে পাই? প্রারম্ভিক মজুদ পণ্যকে। কাকে পাই? প্রারম্ভিক মজুদ পণ্যকে। আর সমাপনী মজুদকে কোথায় পাই? সমন্বয়ের মধ্যে, তাই না? বাট আমাদের আজকের যে ম্যাথটা, এটা একটু এক্সেপশনাল। এই ম্যাথের মধ্যে তোমার সমাপনী মজুদ পণ্য রেয়ামিলেই দিয়ে দিস, ওকে? আচ্ছা দেখো, সমাপনী মজুদ পণ্য যখন সমন্বয়ে থাকে তখন কয় জায়গায় যায়? 2 জায়গায়। যেহেতু সমন্বয়, সো কয় জায়গায় যায়? 2 জায়গায়। 1, বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ যায়, আর 2, চলতি সম্পদে যায়, তাই না? তাহলে সমাপনী মজুদ পণ্য বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ যাচ্ছে আর চলতি সম্পদে যাচ্ছে, তাই না? কিন্তু এই সমাপনী মজুদটা যখন রেয়ামিলের মধ্যে দেয়া থাকবে তখন কয় জায়গায় যাবে? কয় জায়গায় যাবে? সেটা কোথায়? সেটা হলো চলতি সম্পদে। কোথায় যাবে? চলতি সম্পদে যাবে, ওকে? বিক্রিত পণ্যের ব্যয়ে যাবে না। কোথায় যাবে? চলতি সম্পদে, ওকে? তাহলে সমাপনী মজুদ পণ্য সমন্বয়ে থাকলে 2 জায়গায় যাবে, বিক্রিত পণ্যের ব্যয় আর চলতি সম্পদে। ওই সমাপনী মজুদটাই যদি রেয়ামিলে থাকে তাহলে শুধুমাত্র চলতি সম্পদে যাবে, ওকে? আর প্রারম্ভিক মজুদ থাকলে কোথায় যায় যেন? বিক্রিত পণ্যের ব্যয় যায়, তাই না? এটা তো আমরা জানি, ওকে? তো সমাপনী মজুদ কখন রেয়ামিলে দেয়া থাকে জানো? 2টা কারণে। এক হলো, যদি আমাদের কোয়েশ্চেনে বা রেয়ামিলের মধ্যে ডিরেক্ট বিক্রিত পণ্যের ব্যয়টা দিয়ে দেয়। সাধারণত প্রারম্ভিক মজুদ থাকে, ক্রয় থাকে, মজুরি থাকে, তাই না? জাহাজ ভাড়া, ডক চার্জ, এই টাইপের ব্যয়গুলো কোয়েশ্চেনে দেয়া থাকে। তখন রেয়ামিলের মধ্যে কে থাকে? প্রারম্ভিক মজুদ। কে থাকে? প্রারম্ভিক মজুদ। কারণ আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করব। আর যখন বিক্রিত পণ্যের ব্যয় ডিরেক্টলি বের করা থাকে তখন কিন্তু আর প্রারম্ভিক মজুদটা রেয়ামিলে দেয়া থাকে না। তখন কে দেয়া থাকে? সমাপনী মজুদ, ওকে? অথবা যদি মোট লাভটা ডিরেক্ট দিয়ে দেয় রেয়ামিলে, তখনও প্রারম্ভিক মজুদ দেয়া থাকে না। কে দেয়া থাকে? সমাপনী মজুদ। তাহলে রেয়ামিলের মধ্যে যদি বিক্রিত পণ্যের ব্যয় সরাসরি দেয়া থাকে বা রেয়ামিলের মধ্যে যদি মোট লাভটা সরাসরি দেয়া থাকে, তখন আমরা দেখব কি যে প্রারম্ভিক মজুদ পণ্য দেয়া নেই। কি দেয়া আছে? সমাপনী মজুদ পণ্য, ওকে? আচ্ছা, তাহলে আমাদের এই কোয়েশ্চেনের মধ্যে কি দেয়া আছে? এই যে দেখো, এখানে মোট লাভ দেয়া আছে। দ্যাটস ওয়াই প্রারম্ভিক মজুদ না দিয়ে কি দিয়ে দিছে? সমাপনী মজুদ দিয়ে দিছে, ওকে?
জাস্ট এইগুলো আমি তোমাদেরকে বোঝার জন্য বললাম, বাট যারা এই জিনিসগুলো না বুঝছো তাদেরও কোনো প্যারা নেই। ওকে, প্রারম্ভিক মজুদ থাকলে আমরা কোথায় বসাবো? বিক্রিত পণ্যের ব্যয়। আর রেয়া মিলের মধ্যে সমাপনী মজুদ থাকলে আমরা কোথায় বসাবো? চলতি সম্পদে। ওকে, তাহলে সমাপনী মজুদ পণ্য কোথায় বসলো? চলতি সম্পদে। আচ্ছা, মোট লাভ কোথায় বসবে? মোট লাভে বসবে, রাইট? আচ্ছা, তো এখানে কোনো কিছু মার্কিং করার দরকার নেই। মূলধন কোথায় বসবে বলো? মালিকানা সত্ত্বে। প্রাপ্য হিসাব কোথায় বসবে বলো? চলতি সম্পদে। প্রদেয় হিসাব কোথায় বসবে বলো? চলতি দায়। বিনিয়োগের সুদ কোথায় বসবে বলো? অন্যান্য আয়। বিনিয়োগের সুদ কোথায় বসবে? অন্যান্য আয় বসবে। আচ্ছা, বেতন কোথায় বসবে বলো তো? পরিচালন ব্যয়। আসবাবপত্র কোথায় বসবে বলো? স্থায়ী সম্পদে। 10% ঋণ এটা কোথায় বসবে বলো? দীর্ঘমেয়াদী দায়। আচ্ছা, 10% বিনিয়োগ এটা কোথায় বসবে? সম্পদে। সম্পদের একটা পার্ট বিনিয়োগ। আচ্ছা, বিলম্বিত বিজ্ঞাপন কোথায় বসবে? অলেখ সম্পদে বসবে, তাই না? চালানি কারবারে প্রেরিত পণ্য মজুদ, যে চালানি কারবারে প্রেরিত পণ্য মজুদ এটা বসবে চলতি সম্পদে। কোথায় বসবে? চলতি সম্পদে। আচ্ছা, এই আইটেমটা খুবই নিউ তোমাদের জন্য, তাই না? চালানি কারবারে প্রেরিত পণ্য মজুদ, এটাকে ইংলিশে কি বলে জানো? গুডস সেন্ট অন কনসাইনমেন্ট। গুডস সেন্ট অন কনসাইনমেন্ট বা চালানি কারবারে প্রেরিত পণ্যের মজুদ। এই বিষয়টা আসলে কি? দেখো, আমরা ব্যবসায়ী, আমরা পণ্য বিক্রি করি। ধরো আমরা ঢাকা শহরের একজন ব্যবসায়ী, আমার একটা কি বলো এটাকে, ধরো শোরুম আছে, এখানে আমি ড্রেস বিক্রি করি। ওকে, তো আমারই এক ফ্রেন্ড, সে চিটাগংয়ের ব্যবসায়ী। তো ধরো আমি বেশ অনেক মাল কিনেছি, তো আমি কিছু মাল তার কাছে পাঠালাম। কিছু পণ্য আমি আমার ওই চিটাগংয়ের ফ্রেন্ডের কাছে পাঠিয়ে দিলাম যে বন্ধু তুমি এগুলো বিক্রি করো, তুমি এগুলো বিক্রি করতে পারলে আমি তোমাকে কমিশন দিব, আর যদি তুমি বিক্রি করতে না পারো এগুলো আমাকে ফেরত দিয়ে দিবা। ওকে, তাহলে যে আমি আমার মজুদ পণ্য থেকে কিছু পণ্য আরেকজনকে দিলাম বিক্রি করার উদ্দেশ্যে। যাকে দিলাম ওই পণ্যগুলোকেই বলা হয় কি স্যার? চালানি কারবারে প্রেরিত পণ্য। এবং এটা কাইন্ড অফ মজুদ পণ্যের মতোই। সো এটা কি? চলতি সম্পদ। এটা কি? চলতি সম্পদ। তাহলে আমাদের মজুদ পণ্যটাই যদি অন্য কারো কাছে থাকে, বিক্রয়ের উদ্দেশ্যে আমরা পাঠিয়ে থাকি, সেটাকে বলা হয় কি স্যার? চালানি কারবারে প্রেরিত পণ্য মজুদ। তাহলে এটা কোথায় যাবে? চলতি সম্পদে যাবে। ওকে, আর কেউ আছে স্যার? না, তাহলে চলো আমরা আরেকবার রিভিউ করি। হ্যাঁ, কল কবজা কোথায় যাবে? স্থায়ী সম্পদ। নগদ ও ব্যাংক জমা কোথায় যাবে? চলতি সম্পদ। সমাপনী মজুদ পণ্য চলতি সম্পদ। মোট লাভ এটা মার্ক করার দরকার নাই। মূলধন মালিকানা সত্ত্বে যাবে। প্রাপ্য হিসাব চলতি সম্পদে যাবে। প্রদেয় হিসাব চলতি দায়ে যাবে। বিনিয়োগের সুদ অন্যান্য আয়ে যাবে। বেতন পরিচালন ব্যয়ে যাবে। আসবাবপত্র স্থায়ী সম্পদে যাবে। 10% ঋণ দীর্ঘমেয়াদী দায়ে যাবে। 10% বিনিয়োগ স্থায়ী এটা সম্পদে যাবে। বিলম্বিত বিজ্ঞাপন অলিক সম্পদে যাবে। চালানি কারবারে প্রেরিত পণ্য মজুদ এটা চলতি সম্পদে যাবে। ওকে, এনি ডাউট? নো। তাহলে রেয়া মিলের কে কোথায় যাবে আমরা মার্ক করে ফেললাম। ওকে, প্রথম কাজটা শেষ। এবার 2 নম্বর কাজ কি? রাইট, হিডেন অ্যাডজাস্টমেন্ট, যেগুলো রেয়া মিলের মধ্যে লুকানো আছে সেইগুলোকে ফাইন্ড আউট করতে হবে অ্যান্ড মার্ক করতে হবে কে কোথায় যাবে। আচ্ছা, তো চলো, আমরা তো জানি যে লুকানো সমন্বয় খুঁজে পাওয়ার উপায় কয়টা? 4টা। এক, কারোর সাথে যদি পার্সেন্ট থাকে। 2, যদি মাস উল্লেখ থাকে। 3, যদি বছর উল্লেখ থাকে। 4, যদি ভগ্নাংশ থাকে। রাইট, তারিখ থাকলে কিন্তু হবে না। আচ্ছা, তাহলে এখানে আছে না, এখানে আছে না, এখানে আছে না, এখানে না, এখানে না, এখানে না, এখানে না, এখানে না, এখানে ইয়েস। এইখানে কি আছে? লুকানো সমন্বয় আছে। কিভাবে বুঝলাম? ওই যে 2/3। স্যার 2/3 মানে কি? 2/3 অংশ। এই যে এই হলো 2/3। তুমি 2/3 এভাবে লিখতে পারো বা এভাবে ডিরেক্ট বলে দিতে পারো। তার মানে আমাদের বেতন মোট কয় ভাগ? 3 ভাগ। বাট আমরা দিছি কয় ভাগ? 2 ভাগ। তার মানে কি? 1 ভাগ বকেয়া আছে। ওকে, তাহলে আমরা কি বুঝতে পারলাম এখানে? যে বেতন 1 ভাগ বকেয়া আছে। এখন বলো, বকেয়া বেতন বা বকেয়া ব্যয় কয় জায়গায় যাবে? 1। ব্যয়ের সাথে কি হবে? যোগ হবে। তাহলে বকেয়া বেতনটা বেতনের সাথে যোগ হবে। সো আমরা বেতনের পাশে স্টার্ট দিলাম। অ্যান্ড দেন আমরা বকেয়া বেতনটাকে কোথায় নিয়ে যাব? চলতি দায়ে নিয়ে যাব।
তাহলে দেখো বেতন 12,000, এটা কোথায় যাবে? পরিচালন ব্যয়। কিন্তু ওই যে 2/3 বেতন দিয়েছে, তার মানে 1 ভাগ দেই নাই, ওই বকেয়া বেতনটা কি হবে? এই 12,000-এর সাথে যোগ হবে আর চলতি দায়ে যাবে। ওকে, কয় টাকা হবে বকেয়া বেতন? দেখো আমরা বেতন দিয়েছি কয় টাকা? 12,000। আমরা বেতন দিয়েছি কয় অংশ? 2 অংশ। তার মানে 12,000 দ্বারা কয় অংশকে বোঝাচ্ছে? 2 অংশকে। তাহলে 12,000-কে আমরা ভাগ দিব কত দিয়ে? 2 দিয়ে। বকেয়া আছে কয় অংশ? 1 অংশ। তার মানে কয় টাকা? 6,000 টাকা। তাহলে বকেয়া বেতন কত? 6,000। এই যে বকেয়া বেতন 6,000, এটা কি হবে? এই 12,000-এর সাথে যোগ হবে আর কোথায় চলে যাবে? চলতি দায়ে চলে যাবে। বুঝতে পারলাম? ওকে, আচ্ছা, ওকে, এবার দেখো আমরা একটু নিচে যাই। আসবাবপত্র, এখানে কোনো লুকানো সমন্বয় আছে? না। 10% ঋণ, ইয়েস, এখানে লুকানো সমন্বয় আছে কারণ পার্সেন্টেজ। তার মানে আমরা ঋণের উপর কি করব? সুদ ধরবো। ওকে, তাহলে ঋণ কত? 90,000। এটার উপরে আমরা কয় পার্সেন্ট সুদ ধরবো? 10%। তো 90,000-এর 10%। তাহলে আমরা যে 9,000 পাচ্ছি, এই 9,000 টাকা কি পুরো 1 বছরের সুদ না? বাট আমরা কি 1 বছরের জন্য ধরবো? না, আমরা ম্যাথ করতেছি 22 সালের ডিসেম্বরে, বাট আমরা ঋণটা নিয়েছি 1 আটে। তাহলে 8, 9, 10, 11, 12, কয় মাস? 5 মাস। 1 8 না? তাহলে অষ্টম মাস থেকে আমরা সুদ দেবো। অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, মোট কয় মাস? 12, মানে 5 মাসের আমরা সুদ ধরব। তাহলে আমরা এখানে কনভার্ট করে দিব 5/12। তাহলে 9 ভাগ 12 ইন্টু 5 কত হয়? তাহলে 9,000 ভাগ 12 গুণ 5, 3,750 টাকা। ওকে স্যার, এই যে 3,750, এটা কি ঋণের সুদ? এটা কি? তো বলো তো রেয়ামিলের কোথাও ঋণের সুদ আছে? আমরা কি ঋণের সুদ দিয়েছি? না। তাহলে এই যে ঋণের সুদ 3,750 পুরোটাই কি বকেয়া? তার মানে এটা কি ঋণের সুদ নাকি ঋণের বকেয়া সুদ? তার মানে এটা ব্যয় না বকেয়া ব্যয়? কয় জায়গায় যাবে? 2 জায়গায়। তাহলে সুদ জাতীয় ব্যয় কোথায় যায়? অন্যান্য ব্যয়ে যায়। আর যেহেতু এই ব্যয়টা বকেয়া আছে, কোথায় যাবে? চলতি দায়। তাহলে 3,750 টাকা যে ঋণের সুদ, এটাকে আমরা কয় জায়গায় নিব? 2 জায়গায়। এক হলো অন্যান্য ব্যয় নিব, আর হলো চলতি দায় নিব। ক্লিয়ার স্যার? তাহলে 10% ঋণ 90,000, এটা কোথায় যাবে? দীর্ঘমেয়াদী দায়। কিন্তু ঋণের উপর যে সুদটা আমরা ধরলাম 3,750 টাকা, যেটা বকেয়া আছে, এই বকেয়া সুদ 3,750, এটা কয় জায়গায় যাবে? ফার্স্টে অন্যান্য ব্যয় যাবে, দেন চলতি দায় যাবে। আমরা এখানে মার্ক করে দিলাম। ওকে, তাহলে 10% ঋণ গেল, এরপরে কি? 10% বিনিয়োগ। বলো এখানে সমন্বয় আছে না নাই? ইয়েস, আছে। আচ্ছা বলো তো আমাদের বিনিয়োগ কয় টাকা? 1,20,000 টাকা। আমাদের বিনিয়োগ হলো 1,20,000। এটার উপরে আমরা সুদ ধরবো কয় পার্সেন্ট? আচ্ছা, আমরা বিনিয়োগটা কবে করেছি? 1/1/2022, তার মানে 22 সালের শুরুতে করেছি। তাহলে পুরো বছরের আমরা সুদ ধরবো। ওকে ফাইন, তাহলে পুরো বছরের সুদ কয় টাকা হয়? 12,000 টাকা। ওকে স্যার, তাহলে বিনিয়োগের উপরে, বিনিয়োগ 1,20,000 টাকা, এটার উপরে আমরা 10% হারে পুরো বছরের সুদ পাচ্ছি কত? 12,000 টাকা। তাহলে বলো তো আমাদের বিনিয়োগের সুদ বাবদ আয় কত? 12,000। এখন এই কোয়েশ্চেনের মধ্যে বিনিয়োগের সুদ বাবদ আয় দেয়া আছে না নাই? আছে। তাহলে বিনিয়োগের সুদ বাবদ আয় দেয়া আছে। কয় টাকা দেয়া আছে? 10,000 টাকা। বাট অ্যাকচুয়ালি কত হওয়ার কথা? তাহলে আমরা দেখতেছি যে ক্যালকুলেশন করে বিনিয়োগের সুদ হওয়ার কথা কত? 12,000। বাট আমরা বিনিয়োগের সুদ বাবদ পেয়েছি কত? এই যে রেয়ামিলে যেহেতু বিনিয়োগের সুদ 10,000 দেয়া আছে ক্রেডিটে, তার মানে আমরা পেয়েছি কত? পেয়েছি 10,000। তাহলে পাই নাই কত? 2,000। তাহলে বলো পুরো 12,000 টাকাই কি বকেয়া নাকি 2,000 টাকা বকেয়া? বুঝতে পারছে? একটু ঝামেলা করছে না? বলো, অল্প একটু ঝামেলা করছে, রাইট? তাহলে ঋণের সুদ, বিনিয়োগের সুদ যা বের করবা পুরাটাই বকেয়া হতে পারে, আবার নাও হতে পারে। এটাকে একটু মানে খুঁজতে হবে। যেমন আমরা ঋণের সুদ পেয়েছিলাম কত? 3,750। তো আমাদের রেয়ামিলে কোথাও ঋণের সুদ আছে? তার মানে আমরা ঋণের সুদ 1 টাকাও দেই নাই, পুরোটাই বকেয়া। আবার আমরা ক্যালকুলেশন করে বিনিয়োগের সুদ পেয়েছি কত? 12,000। আমাদের রেয়ামিলের মধ্যে বিনিয়োগের সুদ আছে? ইয়েস আছে। কত? 10,000।
তার মানে আমরা 10,000 পেয়েছি। তাহলে 12,000-এর মধ্যে 10,000 পেয়েছি, সো পুরো 12,000 বকেয়া নেই। বকেয়া আছে কত? 2,000। এই যে বিনিয়োগের সুদ 2,000 বকেয়া আছে, এই বকেয়া আয়টা কয় জায়গায় যাবে? 2 জায়গায়। বিনিয়োগের সুদ এই আয়ের সাথে কি হবে? যোগ হবে। আর কোথায় যাবে? চলতি সম্পদে যাবে। আমরা এখানে চ লিখে রাখলাম। তাহলে বিনিয়োগের বকেয়া সুদ 2,000, এটা কোথায় যাবে? চলতি সম্পদে যাবে। আর কি হবে? বিনিয়োগের সুদ 10,000-এর সাথে যোগ হবে। ওকে স্যার? আচ্ছা, তাহলে 10% বিনিয়োগ 1,20,000, এটা কোথায় যাবে? বিনিয়োগে। আর বিনিয়োগের বকেয়া সুদ 2,000 কোথায় যাবে? চলতি সম্পদে। আর কি হবে? রেয়ামিলের বিনিয়োগের সুদের সাথে যোগ হয়ে যাবে। ওকে স্যার? আচ্ছা, তো গেল বিনিয়োগের সুদ। এরপরে দেখো তো আর কোনো লুকানো সমন্বয় আছে কিনা? আর নাই। এখানে আছে? নো। এখানে আছে? নো। তাহলে আর কোনো লুকানো সমন্বয় নাই। তার আমাদের প্রথম কাজটা কি ছিল? রেয়ামিলের কে কোথায় যাবে আমরা কি মার্ক করেছি? ইয়েস। দ্বিতীয় কাজটা কি ছিল? লুকানো সমন্বয়গুলো ফাইন্ড আউট করা। আমরা কি করেছি? মার্ক করেছি। ইয়েস। এখন আমাদের কি কাজ? ওকে, তো এখন 3 নম্বর ওয়ার্কিংটা হলো এই যে সরাসরি যেই সমন্বয়গুলো আমাদের কোয়েশ্চেনে দেয়া আছে, এই সমন্বয়গুলো কে কোথায় যাবে সেটা মার্ক করা। ওকে ওকে স্যার, তাহলে চলো আমরা এখন এই সমন্বয়গুলো মার্ক করব। ওকে প্লিজ দেখো, কলকবজার সংস্থাপন ব্যয় 2,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত রয়েছে। কলকবজাটি 1/7/2022 তারিখে সংস্থাপন করা হয়েছে। আচ্ছা, এই যে সমন্বয়টা বললো, প্লিজ দেখো তো এই সমন্বয়ের মধ্যে কি বললো? সংস্থাপন ব্যয় কত? 2,000। সংস্থাপন ব্যয় 2,000। এই 2,000 টাকা সংস্থাপন ব্যয় কার সাথে থাকা উচিত ছিল? কলকবজার সাথে। বাট এটা কলকবজার মধ্যে নাই, এটা কার সাথে আছে? মজুরির সাথে। তাহলে আমরা কি করব? মজুরি থেকে বাদ দিব, তাই না? তাহলে প্রথম কাজ কি? মজুরি থেকে বাদ দেয়। এখন বলো আমাদের রেয়ামিলে কোথাও মজুরি আছে? কেন নাই বলো তো? কারণ মোট লাভ দেয়া আছে। কি দেয়া আছে? মোট লাভ। তার মানে কি? মজুরি টজুরি হাবি যাবে সব কিছু বিক্রিত পণ্যের ব্যয় ঢুকে গেছে। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে কি পাওয়া গেছে? মোট লাভ। সো আমরা এই যে সংস্থাপন ব্যয়, মজুরি থাকলে মজুরি থেকে বাদ দিতাম, এখন তো নাই, তাহলে কি বাদ দিব? দিব না। তাহলে মজুরি থেকে বাদ। আর কি করতে হবে? কলকবজার সাথে যোগ। কি করতে হবে? কলকবজা আছে না নাই? আছে। তাহলে আমরা কি করব? কলকবজার সাথে যোগ করে দেব। সো কলকবজার সাথে স্টার। তাহলে কলকবজার সংস্থাপন ব্যয় 2,000 টাকা, এটা কি হবে? কলকবজার সাথে যোগ হবে। সো কলকবজার পাশে স্টার দিলাম। মজুরি থেকে বাদ যাবে। কার থেকে বাদ যাবে? মজুরি থেকে বাদ যাবে। সো মজুরির পাশে কি দিব? একটা স্টার। বাট মজুরি নাই, সো দিলাম না। এরপরে আসো, কলকবজাটি 1/7/2022 তারিখে সংস্থাপন করা হয়েছে। তাহলে দেখো এই যে কলকবজা 1,50,000, এটার সাথে কি হবে? 2,000 যোগ হবে। তাহলে কত? 1,52,000। এখন আমরা এই কলকবজা 1,52,000, এটা কি বছরের শুরুতে সংস্থাপন করেছি নাকি মাঝামাঝিতে? তাহলে বলো, যখন অবচয় ধরবো আমরা কি পুরো 1 বছরের অবচয় ধরবো? না। কয় মাসে ধরবো? 6 মাসে। তাহলে এই কথাটা দ্বারা কি বোঝা গেল? কলকবজাটি 1/7/2022 তারিখে সংস্থাপন করা হয়েছে। এই কথাটা দ্বারা আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে কলকবজার উপর যদি আমরা অবচয় ধরি তাহলে কয় মাসে ধরবো? 6 মাসে। তার মানে আমরা কোনো একটা মেশিন বা কোনো একটা যন্ত্রপাতি বা কোনো একটা কলকবজা বা কোনো একটা প্ল্যান্ট যে দিন সংস্থাপন করব ওই দিন থেকে অবচয় কাউন্ট হবে। যেহেতু 1/7 তারিখে আমরা সংস্থাপন করেছি, সো 1/7 থেকে অর্থাৎ জুলাই থেকে অবচয় কাউন্ট করতে হবে ডিসেম্বর পর্যন্ত। কয় মাস হয়? 6 মাস। আচ্ছা, এখানে বলছে কলকবজার অবচয়ের হার 10%। তার মানে কলকবজার উপর কি ধরতে হবে? অবচয় ধরতে হবে, রাইট? তাহলে কলকবজার অবচয় কোথায় যাবে বলো তো? পরিচালন ব্যয়। আমরা এখানে লিখে রাখলাম। কোথায় যাবে? পরিচালন ব্যয় যাবে। আর কি হবে বলো তো? কলকবজা থেকে বাদ যাবে। সো আমরা কলকবজাতে আরও একটা স্টার দিলাম। ওকে স্যার? আচ্ছা, তাহলে কলকবজার অবচয় পরিচালন ব্যয় বসাবো আর কলকবজা থেকে বাদ দিব। আচ্ছা বলো তো অবচয় কয় টাকা হবে? দেখো, আমরা যদি কলকবজার অবচয় নির্ণয় করি, বলো তো আমরা কি 1,50,000 টাকার উপর অবচয় ধরবো? না। 1,50,000-এর সাথে আমরা সংস্থাপন ব্যয় 2,000 যোগ করবো। তাহলে কত হয়? 1,52,000। এটার উপর কয় পার্সেন্ট ধরবো? এই যে 1,52,000 গুণ 10%, যে রেজাল্টটা বেরোবে এই রেজাল্ট
15,200। এটা কি পুরো 1 বছরের অবচয় না? আমরা কি 1 বছরের ধরবো নাকি 6 মাস? তাহলে আমরা এখানে এই 1 বছর অবচয়টাকে কি করলাম, 6 মাসে কনভার্ট করে দিলাম। তাহলে এখানে কত হয়, 7,600 টাকা, তাই না বলো? তাহলে কলকবজার অবচয় কত হবে, 7,600 টাকা। ওকে, আচ্ছা ওকে স্যার। এরপরে কি বললো, কমিশন অর্জিত হয়েছে কিন্তু এখনো পাওয়া যায় নাই 3,000 টাকা। কমিশন অর্জিত হয়েছে বাট এখনো পাই নাই, তার মানে এটা কি বকেয়া আয়। এটা কি বকেয়া আয়। তাহলে তোমরাই বলো বকেয়া আয় কয় জায়গায় যায়, রেয়া মিলের আয়ের সাথে যোগ হবে আর কোথায় যাবে, চলতি সম্পদে যাবে। তাহলে এই যে অনাদায়ী কমিশন, এটাকে আমরা কোথায় বসাবো, চলতি সম্পদে বসাবো। কোথায় বসাবো, চলতি সম্পদে বসাবো। আর কি করব বলো তো, এই যে রেয়া মিলের মধ্যে কমিশন আয় আছে নাই? আচ্ছা, যদি রেয়া মিলের মধ্যে কমিশন আয় থাকে তার সাথে আমরা কি করব, যোগ করব। এখন রেয়া মিলে কি কমিশন আয় আছে, নাই। যেহেতু নাই, সো আমরা কোথায় বসাবো, অন্যান্য আয়ে বসাবো। ওকে, তাহলে কমিশন অর্জিত হয়েছে কিন্তু আদায় হয়নি, তার মানে এটা কি অনাদায়ী কমিশন। তাহলে অনাদায়ী কমিশনটা কোথায় যাবে, অন্যান্য আয়ে যাবে। আর কোথায় যাবে, চলতি সম্পদে যাবে। ওকে, এরপরে কি বললো, বিলম্বিত বিজ্ঞাপনের 1/3 অবলোপন করতে হবে। এই যে বিলম্বিত বিজ্ঞাপন, দেখো বিলম্বিত বিজ্ঞাপন কথাটার মানে কি, অগ্রিম বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপনের মানে কি, অগ্রিম বিজ্ঞাপন। যেমন আমরা অগ্রিম বেতন বলি, অগ্রিম ভাড়া বলি, অগ্রিম বীমা বলি, কিন্তু অগ্রিম বিজ্ঞাপন বলি না। অগ্রিম বিজ্ঞাপন না বলে আমরা কি বলি, বিলম্বিত বিজ্ঞাপন। বুঝছো? তো আমাদের বিলম্বিত বিজ্ঞাপন কত, 36,000 টাকা। এই যে বিলম্বিত বিজ্ঞাপন 36,000, এই 36,000-এর 1/3 কি স্যার, তার মানে 1 উপরে থাকবে আর 3 কি নিচে থাকবে। অর্থাৎ এই বিলম্বিত বিজ্ঞাপনটাকে আমরা কয় ভাগ করব, 3 ভাগ। এবং এই 3 ভাগের মধ্যে 1 ভাগ আমরা কি করব, অবলোপন করব। অবলোপন করা মানে কমিয়ে দেয়। অবলোপন করা মানে কি, কমিয়ে দেয়। তাহলে বিলম্বিত বিজ্ঞাপনকে আমরা যখন অবলোপন করব অর্থাৎ কমিয়ে দিব, এই যতটুকু অবলোপন করব ততটুকু ব্যয় হয়ে যাবে। কি হয়ে যাবে, বিজ্ঞাপন ব্যয় হয়ে যাবে। তাহলে বিলম্বিত বিজ্ঞাপন কত, 36,000। এই 36,000-এর 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 1/3 কত হয়, 12,000। এই 12,000 টাকা আমরা কি করব, অবলোপন করব। কি করব, অবলোপন। তাহলে এই যে 12,000 আমরা অবলোপন করলাম, অবলোপন করার কারণে কি হচ্ছে, আমার বিলম্বিত বিজ্ঞাপন কমে যাচ্ছে। সো আমরা এই 12,000 টাকা কি করব, বিলম্বিত বিজ্ঞাপন থেকে কমিয়ে দিব, বাদ দিব। সো বিলম্বিত বিজ্ঞাপনের পাশে একটা স্টার। আর এটাকে আমরা পরিচালন ব্যয় বসাবো। কোথায় বসাবো, পরিচালন ব্যয় বসাবো। সো আমরা এখানে পব লিখে দিই। ওকে, তা আমরা কি বুঝলাম, তাহলে বিলম্বিত বিজ্ঞাপনের যতটুকু অংশ আমরা অবলোপন করব ঠিক ততটুকুকে আমরা পরিচালন ব্যয় বসাবো। কোথায় বসাবো, পরিচালন ব্যয় বসাবো। কি নামে বসাবো, বিজ্ঞাপন খরচ। কি নামে, বিজ্ঞাপন খরচ নামে বসাবো। কয়টা কাজ হলো, একটা। আরেকটা কি, বিলম্বিত বিজ্ঞাপন থেকে আমরা মাইনাস করে দেব। তাহলে 12,000 টাকা আমরা পরিচালন ব্যয় বসাচ্ছি বিজ্ঞাপন খরচ নামে, এবং আমরা বিলম্বিত বিজ্ঞাপন 36,000 থেকে 12,000 টাকা কি করব, মাইনাস করে দিব। ওকে স্যার, আমরা এখানে পব লিখলাম আর বিলম্বিত বিজ্ঞাপনের পাশে স্টার দিলাম। ওকে, ওকে স্যার, তাহলে আমরা ম্যাথটা দাগিয়ে ফেললাম। রেয়া মিলের কে কোথায় যাবে আমরা মার্ক করে ফেললাম, এবং ভিতর মানে রেয়া মিলের মধ্যে লুকানো সমন্বয়গুলো মার্ক করে ফেললাম, সরাসরি সমন্বয়গুলো আমরা মার্ক করে ফেললাম কে কোথায় যাবে। তো আর্থিক বিবরণীর ম্যাথগুলো সলভ করার আগে অবশ্যই আমরা এই তিনটা ওয়ার্কিং করে নিব। এই 3টা কাজ করে নিলে আমাদের আর্থিক বিবরণীটা অনেক ইজি হয়ে যায়। ওকে, আচ্ছা, তো আমাদের এই আর্থিক বিবরণীর ভেরি স্পেশাল সমন্বয় কোনটা বলো তো? ভেরি স্পেশাল সমন্বয় হলো যে কল কবজার সংস্থাপন ব্যয় 2,000 টাকা মজুরি অন্তর্ভুক্ত আছে। আচ্ছা, এখন বলো এইটা কেন ভেরি স্পেশাল? বিকজ এই যে কল কবজা সংস্থাপন ব্যয় 2,000 টাকা মজুরি অন্তর্ভুক্ত আছে, এটা কি হবে বলো তো? কল কবজার সাথে যোগ হবে, দ্যাটস গুড। আর কি হবে, মজুরি থেকে বাদ যাবে। বাট আমাদের রেয়া মিলের কোথাও কি মজুরি দেয়া আছে? তাহলে আমরা কি মজুরি থেকে বাদ দিতে পারবো না? যেহেতু মজুরি দেয়া নেই, আমরা মজুরি থেকে বাদ দিতে পারবো না। কেন পারবো না? বিকজ মোট লাভ দেয়া আছে। আচ্ছা, এখন তোমরা একটা জিনিস চিন্তা করো যে আমি যখন মোট লাভ নির্ণয় করেছিলাম তখন কি মজুরি বাদ দিয়েছিলাম না? আয় থেকে ব্যয় বাদ দিয়ে বা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে কি পাওয়া যায়? মোট লাভ। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে মজুরি অন্তর্ভুক্ত আছে না নাই?
আচ্ছা তোমরা বলো তো, এই যে সমন্বয় কল কবজা সংস্থাপন ব্যয় 2000 টাকা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে, এই সমন্বয়টার ফলে মজুরি কি বাড়বে না কমবে? কমবে না, বলো। মজুরি কি হবে? অর্থাৎ ব্যয় কমবে। মজুরি কমবে অর্থাৎ, আর ব্যয় কমলে কি হয়? লাভ বা মুনাফা বেড়ে যায়। দ্যাটস ওয়াই আমরা যেহেতু এই 2000 টাকা মজুরি থেকে বাদ দিতে পারতেছি না, তাই আমরা কি করব? মোট লাভের সাথে এই 2000 টাকা যোগ করে দিব। ওকে, দেখছো এখানে এটা কিন্তু একটা বোর্ড কোয়েশ্চেন। হ্যাঁ, তো কি পরিমাণ একটা চালাকি করছে, তাই না বলো? তো এই ধরনের চালাকি কিন্তু করতে পারে। যদি ডিরেক্ট মোট লাভ দিয়ে দেয়, তখন বিক্রিত পণ্যের ব্যয়গুলো ভ্যালুলেস, কারণ আমার আর বিক্রিত পণ্যের ব্যয়গুলোর দরকার নেই। তবে একটা জিনিস মাথায় রাখবে, বিক্রিত পণ্যের ব্যয় যদি বাড়ে তাহলে মোট লাভটা কী হবে? কমবে। আর বিক্রিত পণ্যের ব্যয় যদি কমে তাহলে মোট লাভটা কী হবে? বাড়বে। তাহলে যেহেতু মজুরি নামক বিক্রিত পণ্যের ব্যয়টা কমতেছে, দ্যাটস ওয়াই কী হবে বলো তো? মোট লাভ বাড়বে। সো আমরা কি করব? এই 2000 টাকা মোট লাভের সাথে যোগ করে দিব। আচ্ছা স্যার, ওকে, তো চলো এবার আমরা ম্যাথটা সলভ করি। তাহলে আমরা অ্যাট ফার্স্ট কি করব? বিশদ আয় বিবরণী করব। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা বিশদ আয় বিবরণী করি। আচ্ছা, ইয়ের নাম কি? রূপা ট্রেডার্স। তো আমরা এখানে লিখি রূপা ট্রেডার্স এর বিশদ আয় বিবরণী, রাইট? বিশদ আয় বিবরণী, রূপা ট্রেডার্সের বিশদ আয় বিবরণী 31 ডিসেম্বর 2022 ইং সমাপ্ত বছরের জন্য। ওকে স্যার। আচ্ছা, আমরা টাকার জন্য কয়টা ঘর দিব জানো? 3টা ঘর, তাই না? টাকার জন্য 3টা ঘর হবে। ওকে, বিবরণ বিবরণ টাকা টাকা টাকা। আচ্ছা, আমরা ধরো আমরা ক করতেছি। হ্যাঁ, ক বিশদ আয় বিবরণী। ক খ গ এরকমই তো থাকে। সাপোজ আমরা কই করতেছি, যেহেতু এখানে মেনশন করে নেই। ওকে ফাইন, তাহলে আমরা স্টার্ট করি। আমরা স্টার্ট করব কি দিয়ে? সাধারণত বিশদ আয় বিবরণী বিক্রয় দিয়ে স্টার্ট হয়। বিক্রয় বাদ বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যায় কি? মোট লাভ। আমাদের এই কোয়েশ্চেনে কি বিক্রয় আছে? না। তো আমরা কি বিক্রয় দিয়ে স্টার্ট করব? না। কোত্থেকে স্টার্ট করব? মোট লাভ থেকে। ওকে ফাইন, আমরা এখানে লিখলাম মোট লাভ। স্যার, মোট লাভের টাকা মেন কলামে বসার কথা, বাট মোট লাভের সাথে স্টার আছে না নাই? আছে। আচ্ছা, মোট লাভ কয় টাকা? 40,000 টাকা। সো আমরা যেহেতু স্টার আছে, মেন কলামে না বসিয়ে তার আগের কলামে বসাবো। স্টারটা কেন আছে? এটার সাথে যোগ হবে কি? সংস্থাপন মজুরি হ্রাস। ও সরি, হ্যাঁ যোগ হবে, রাইট। যোগ হবে কি? মজুরি নাকি মজুরি হ্রাস? মজুরি হ্রাস যোগ হবে। কয় টাকা? 2000 টাকা। তাহলে টোটাল কত? 42,000। এইখান থেকে এখন আমরা বাদ দিব কি স্যার? পরিচালন ব্যয় সমূহ, রাইট? পরিচালন ব্যয় সমূহ আমরা বাদ দিব। তো আমরা এখন পরিচালন ব্যয় বা পব খুঁজবো, রাইট? দেখো এখানে পব কয়টা আছে? আমরা এখান থেকে যদি সার্চ করি ফার্স্টে রেয়া মিলে, পব পরিচালন ব্যয় একটা আছে, বেতন, রাইট? এরপরে পরিচালন ব্যয় রেয়া মিলে আর নাই। সমন্বয় একটা আছে, এটা কি? অবচয়, কলকবজার অবচয়। আর একটা আছে কি? মানে বিজ্ঞাপনের, বিলম্বিত বিজ্ঞাপনের অবলোপন। তাহলে আমরা দেখলাম পরিচালন ব্যয় কয়টা আছে? 3টা আছে, তাই না? আচ্ছা, একটা হলো বেতন, একটা হলো কি কলকবজার অবচয়, আর একটা হলো বিলম্বিত বিজ্ঞাপনের অবলোপন। তাহলে আমরা 3টা বসিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, তো যেহেতু 3টা আছে, 3টার টাকা কোথায় বসবে? মিডল কলামে। আর যোগ বিয়োগ থাকলে ফার্স্ট কলামে। আচ্ছা, আমরা এখানে লিখি ফার্স্টে বেতন। বলো বেতন কয় টাকা? 12,000। এটা আমরা কি মিডল কলামে বসাবো না ফার্স্ট কলামে? ফার্স্ট কলামে বসাবো, যেহেতু সমন্বয় আছে। কয়টা সমন্বয়? একটা। কি সেটা? বকেয়া বেতন। তাহলে আমরা প্লাস করে দিব বকেয়া বেতন। ওকে, আচ্ছা, বেতন হলো 2/3, অর্থাৎ আমাদের টোটাল 3 ভাগ। বেতন হলো 3 ভাগ, বাট আমরা দিয়েছি 2 ভাগ। 2 ভাগ মানে কয় টাকা? 12,000 টাকা। তাহলে 1 ভাগ বকেয়া আছে, তার মানে কয় টাকা? 6,000। 12,000কে আমরা 2 দিয়ে ভাগ দিলে 1 ভাগ পেয়ে যাচ্ছি। 6,000 টাকা হলো আমাদের বকেয়া বেতন। তাহলে টোটাল কত হচ্ছে? 18,000 টাকা। ওকে, বেতন বসালাম। এবার আমরা কি বসাবো? কলকবজার অবচয়। ইয়েস স্যার, কাম ইন, আসো আসো। কলকবজার অবচয়। আচ্ছা, কলকবজার অবচয় আমরা বসালাম। ওকে,
কলকবজার অবচয় দেখো, এখানে একটা বিষয় তোমাদেরকে দেখাই। কলকবজার অবচয় ক্যালকুলেট করার ক্ষেত্রে যেগুলো আমাদের মাথায় রাখতে হবে। কলকবজা কয় টাকা? 1,50,000। আমরা কি 1,50,000-এর উপর অবচয় ধরবো? নো, কলকবজা 1,50,000, আমরা এর সাথে যোগ করে দিব সংস্থাপন ব্যয় কত? 2,000। তাহলে টোটাল কত হয়? 1,52,000, রাইট? এই 1,52,000-এর উপর আমরা কয় পার্সেন্ট অবচয় ধরবো? 10% অবচয় ধরবো। তার মানে এটা 1 বছরের অবচয়। কিন্তু আমরা কলকবজার উপরে 1 বছরের অবচয় ধরবো না। 1 বছরের অবচয় ধরলে ভুল হবে, বিকজ আমরা যেদিন কোনো একটা মেশিন বা কোনো একটা সম্পদ সংস্থাপন করব, ওই দিন থেকেই আমরা কি করব স্যার? অবচয় কাউন্ট করব। তো আমরা মেশিনটা সংস্থাপন করেছিলাম বা কলকবজাটা সংস্থাপন করেছিলাম কবে? 1/7 তারিখে। সো আমরা 1/7 তারিখ থেকে 31 ডিসেম্বর, তার মানে 6 মাসের অবচয় ধরবো। কয় মাসের? 6 মাস। সো এটাকে 6/12 দ্বারা কি করতে হবে? কনভার্ট করতে হবে। ওকে, তাহলে 1,52,000 টাকার উপর 10% হারে 6 মাসের অবচয় ধরতে হবে। আমরা এখানে লিখে দিই 1,52,000 গুণ 10% গুণ 6/12। এটা আমি ব্র্যাকেটে শো করলাম। আচ্ছা, ক্যালকুলেট করে বলো তো স্যার এখানে কত আসে? 7,600 হয়। ওকে, তো আমরা কলকবজার অবচয় পেয়ে গেলাম। এইবার আমরা কি করব বলো তো? এই যে বিলম্বিত বিজ্ঞাপনের অবলোপন করব, রাইট? আচ্ছা, বিলম্বিত বিজ্ঞাপন কয় টাকা? 36,000 টাকা। এই 36,000 টাকাকে আমরা কয় ভাগ করব? 3 ভাগ। এই 3 ভাগের কয় ভাগ অবলোপন করব? 1 ভাগ। তাহলে বিলম্বিত বিজ্ঞাপন যা, তার পুরোটাই কি অবলোপন করব? না, 3 ভাগের 1 ভাগ অবলোপন করব। তাহলে আমরা এখানে লিখি বিলম্বিত বিজ্ঞাপনের অবলোপন। আচ্ছা, আমার লেখাগুলো টাকার ঘরে চলে গেছে, তোমরা একটু ঘরটা বড় করে নিও। হ্যাঁ, তাহলে 36,000 টাকাকে আমরা 3 ভাগ করব, আর 1 ভাগকে আমরা কি করব? অবলোপন করে দেব। তাহলে কত হয়? 12,000 টাকা হয়। এখানে কি আসার মতো আর কেউ আছে? নো। তাহলে আমরা এখন এই তিনটাকে যদি যোগ করি, মোট পরিচালন ব্যয় পেয়ে যাব 18,000, 7,600, 12,000। যোগ করলে কত হয়? 37,600 টাকা। এটা হলো আমাদের মোট পরিচালন ব্যয়। অবশ্যই এটা মাইনাস আকারে লিখতে হবে, রাইট? আচ্ছা, তাহলে এখন মোট লাভ থেকে আমরা মোট পরিচালন ব্যয় 37,600 মাইনাস করবো। 42,000 থেকে 37,600 মাইনাস কত হয়? 4,400 হয়, রাইট? ওকে, এটার নাম কি বলো? পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা আমরা পেয়ে গেলাম, রাইট? এখন আমাদেরকে কি করতে হবে? পরিচালন মুনাফার সাথে যোগ করতে হবে কাকে? অন্যান্য আয়গুলোকে যোগ করে দিতে হবে। এখন বলো, আমাদের কোয়েশ্চেনে অন্যান্য আয় আছে না নাই? কয়টা আছে? একটা। আমরা জাস্ট খুঁজবো। এখানে আমরা খুঁজে দেখলাম অন্যান্য আয় কয়টা আছে? একটা, বিনিয়োগের সুদ। আরেকটা আছে কি? কমিশন প্রাপ্ত, রাইট? প্রাপ্ত কমিশন। তাহলে অন্যান্য আয় কয়টা আছে? 2টা। প্রত্যেকটার টাকা কোথায় বসবে? মাঝের কলামে। যোগ বিয়োগ থাকলে ফার্স্ট কলামে। তাহলে আমরা অন্যান্য আয় এখানে অ্যাট ফার্স্ট লিখবো বিনিয়োগের সুদ। ওকে, বিনিয়োগের সুদ কয় টাকা? রেয়া মিলে যেটা দেয়া আছে ওইটা বসাইতে হবে, 10,000। স্টার আছে কেন? বকেয়া সুদের কারণে। সো যোগ হবে বকেয়া সুদ। কয় টাকা? 2,000 টাকা। টোটাল কত? 12,000 টাকা। অ্যান্ড দেন কি আসবে বলো? প্রাপ্ত কমিশন আসবে। ওকে, প্রাপ্ত কমিশন বা অনাদায়ী কমিশন আমরা লিখতে পারি। প্রাপ্ত না লিখে আমরা কি লিখবো স্যার? অনাদায়ী কমিশন। কমিশন প্রাপ্য হয়েছে, বাট আমরা আদায় করতে পারি নাই। কয় টাকা বলো? অনাদায়ী কমিশন 3,000 টাকা। ওকে, এই দুটার সামেশন কত? 15,000 টাকা, রাইট? ওকে, তাহলে এখানে হচ্ছে কত? 19,400 টাকা। এইখান থেকে এবার আমরা বাদ দিয়ে দিব। কি বাদ দিব বলো তো স্যার? অন্যান্য ব্যয়। আচ্ছা, আমরা অন্যান্য ব্যয় বাদ দিব। অন্যান্য ব্যয় আছে না নাই? আছে। আমরা যদি এটা সার্চ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য ব্যয় আছে। কয়টা আছে? একটা। সেটা কি? ঋণের সুদ। ওকে, তাহলে আমরা এখানে লিখব কি স্যার? ঋণের বকেয়া সুদ। ঋণের বকেয়া সুদ। ওকে, তো ঋণের বকেয়া সুদ কত? 90,000-এর উপর আমি 10% যদি কাউন্ট করি, দেখো 90,000 গুণ 10%, তার মানে 1 বছরের সুদ পাওয়া যাচ্ছে। বাট আমরা কি 1 বছরের ধরবো? না, বিকজ আমরা ঋণটা নিয়েছি 1 আটে। তাহলে 8, 9, 10, 11, 12 কয় বছর হয়?
সরি কয় মাস হয় 5 মাস। তাহলে আমরা ঋণের উপর কয় মাসে সুদ ধরবো 5 মাস। আমরা এটা চাইলে দেখাতে পারি 90,000 গুণ 10% গুণ 5/12 কয় টাকা হয় 3,750 টাকা হয়। গুড। তো আমরা ক্যালকুলেট করে দেখলাম 3,750, এটা মাইনাস হবে তাই না বলো? ওকে, তাহলে 19,400 থেকে আমরা এখন 3,750 মাইনাস করে দিলাম, কত হয় 15,650 টাকা ক্লোজ। এবং এটার নামই হচ্ছে কি স্যার নেট মুনাফা। তুমি লাভও লিখতে পারো অথবা মুনাফাও লিখতে পারো। তাহলে আমরা নেট মুনাফা পেলাম বা নেট লাভ পেলাম কত টাকা 15,650 টাকা। এই হলো আমাদের বিশদ আয় বিবরণী। ওকে, আচ্ছা খুবই ইজি ছিল। তারপরে আমরা যদি ম্যাথটাকে অ্যানালাইসিস করে নেই সেক্ষেত্রে আমাদের ম্যাথ করাটা বিশদ আয় বিবরণী করাটা বা আর্থিক অবস্থা বিবরণী করাটা কি খুবই সহজ। ওকে, তো বিশদ আয় বিবরণী শেষ। এবার আমরা কি করব বলো তো আর্থিক অবস্থার বিবরণী করব। তাহলে চলো করে ফেলি। ওকে, তো স্যার আমরা বিশদ আয় বিবরণী করে ফেললাম, এখন আমরা কি করতেছি বলো আর্থিক অবস্থার বিবরণী। এই যে আর্থিক অবস্থার ছক। আচ্ছা টাকার ঘর তো সেম, শিরোনামও সেম, তবে একটা জায়গায় ডিফারেন্স আছে, এটা তোমরা খুব মানে মানে এই বিষয়টাতে অনেক কনসার্ন থাকবা, না হলে কিন্তু মার্কস কাটা যাবে। সেটা হলো আর্থিক অবস্থার বিবরণী যখন করবা জাস্ট তারিখটা লিখবা, কিন্তু যখন আয় বিবরণী করবা তখন তারিখ লেখার পর সমাপ্ত বছরের জন্য কথাটা লিখতে হবে। যদি আয় বিবরণীতে কেউ সমাপ্ত বছরের জন্য কথাটা না লিখো তাহলে কিন্তু মার্কস কাটা যাবে। ওকে, আচ্ছা তো চলো এবার আমরা আর্থিক অবস্থার বিবরণীটা করে ফেলি। তো আর্থিক অবস্থার বিবরণী আমরা তো করবো, ঠিক আছে। আর্থিক অবস্থার বিবরণীতে মেইনলি কয়টা পার্ট, দুইটা, এক সম্পদ, দুই দায় ও মালিকানা সত্ত্ব। আমরা এট ফার্স্ট কোন পার্টটা করব, সম্পদের পার্টটা। এবং সম্পদের পার্টে সম্পদগুলোকে আমরা কয় ভাগ করব, 4 ভাগ। স্থায়ী সম্পদ, বিনিয়োগ, চলতি সম্পদ, অলিক সম্পদ। ওকে, চলো করে ফেলি। তাহলে আমরা এখানে হেডলাইন দিলাম সম্পদ সমূহ। এক, স্থায়ী সম্পদ। ওকে, স্থায়ী সম্পদ স্যার আমাদের স্থায়ী সম্পদ মানে রাইট। তো এখানে একটা আছে কলকবজা, হ্যাঁ, আরেকটা আছে আসবাবপত্র। আচ্ছা যেহেতু দুইটা, সো প্রত্যেকটা টাকা মিডল কলামে বসাবো, যোগ বিয়োগ থাকলে ফার্স্টের কলামে। ইয়েস স্যার, কাম ইন। ওয়ালাইকুম আসসালাম, আসো। আচ্ছা তাহলে আমরা এখানে লিখবো কলকবজা। ওকে, আমরা লিখলাম কলকবজা। যদি এটা মাঝের কলামে বসার কথা, বাট আমরা কোথায় বসাবো, ফার্স্ট কলামে, বিকজ এখানে স্টার আছে। কত স্যার, 1,50,000। আচ্ছা কলকবজাতে কয়টা স্টার, দুইটা। প্রথমটা হলো সংস্থাপন ব্যয় 2,000-এর জন্য, আর পরেরটা হলো কি অবচয়ের জন্য, রাইট। তাহলে আমরা কলকবজা এটার সাথে প্লাস করে দিই সংস্থাপন ব্যয়। সংস্থাপন ব্যয় কত স্যার, 2,000। তাহলে কত হয়, 1,52,000। দেন আমরা মাইনাস করে দিব কি অবচয়। আয় বিবরণীতে যে অবচয়টা বসিয়েছো হুবহু সেটাই, কত জানো, 7,600। তাহলে আমরা এখানে 7,600 লেস করে দিব। ওকে, আর্থিক অবস্থার বিবরণীতে গিয়ে আর ক্যালকুলেশন শো করবা না, ওই আয় বিবরণীর ক্যালকুলেশনগুলো যা তাই এখানে বসিয়ে দিবা। ওকে স্যার, তাহলে আমরা 1,52,000 থেকে 7,600 লেস করলে কত হয়, 1,44,400। ওকে স্যার, আচ্ছা তো আমরা কলকবজা বসালাম, এবার কি বসাবো, আসবাবপত্র। আচ্ছা আসবাবপত্র, স্যার বলো দেখি আসবাবপত্রের সাথে কোনো স্টার আছে, নো, তার মানে কোনো সমন্বয় নাই, আমরা ডিরেক্ট বসিয়ে দেব মাঝের কলামে। ওকে, যোগ করলে কত হয়, 1,64,400। ওকে স্যার, হলো। আচ্ছা দুই আমরা কি বসাবো, বিনিয়োগ। তা আমাদের কোয়েশ্চেনে বিনিয়োগ আছে না, 10% বিনিয়োগ আছে, সো আমরা এটা ডিরেক্ট বসিয়ে দিই 10% বিনিয়োগ। আচ্ছা 10% বিনিয়োগ কয় টাকা, 1,20,000। এটা ডিরেক্ট মেন কলামে বসালাম বিকজ একটাই। অনেকে আবার এখানে কিন্তু হেডলাইন দেয় দীর্ঘমেয়াদী বিনিয়োগ, কথাটা লিখে এই যে এটা যেমন স্থায়ী সম্পদ লিখছি, টু দীর্ঘমেয়াদী বিনিয়োগ আন্ডারলাইন করে দেন 10% বিনিয়োগ লিখে, এটা না লিখলে ওইভাবে না লিখে ডিরেক্ট লিখলেও হবে। আচ্ছা 3 কি বলো তো স্যার, চলতি সম্পদ। চলতি সম্পদ সমূহ। ওকে, আচ্ছা চলতি সম্পদ আমরা কি নামে ডাকতেছি, চশ নামে। চলতি সম্পদকে আমরা কি সিম্বল ইউজ করছি, চশ। তো এখানে দেখো যে একটা চশ, দুইটা চশ, তিনটা, তারপরে হলো চশ চারটা, চশ পাঁচটা,
চশো 6টা, তাহলে টোটাল চশো বা চলতি সম্পদ রে মিলে 5টা, সমন্বয় একটা, কয়টা হলো 6টা। তো আমরা এই 6টাকে এখন বসাবো। ওকে, কত ইজি না বলো? আমি কিন্তু সব সার্চ করতেছি না, আমার যেই পার্টটা দরকার শুধু ওই পার্টটাকেই সার্চ করতেছি। ওকে, সো একবার যদি আমরা এটাকে অ্যানালাইসিস করে নিই, দেন আমাদের প্রয়োজন অনুযায়ী যাকে দরকার আমরা তাকে এনে বসাই দিব। ওকে, পুরো ম্যাথটা আমার বারবার পড়া লাগতেছে না। হ্যাঁ, আচ্ছা স্যার, তো আমরা ফার্স্টে বসাই চশো কি আছে, নগদ ও ব্যাংক জমা। ওকে, নগদ ও ব্যাংক জমা কয় টাকা বলো তো স্যার? আমরা সবগুলো কিন্তু মিডল কলামে বসাবো, রাইট? আচ্ছা প্লিজ সাইডটা করবো না প্লিজ। দেখো, সমাপনী মজুদ পণ্য কত বলো? 57,000 টাকা। ওকে, এরপরে চশো কাকে বসাবো বলো? প্রাপ্য হিসাব। আচ্ছা, প্রাপ্য হিসাব, এদের সাথে কোনো স্টার নাই, দ্যাটস ওয়াই আমরা ডিরেক্ট মিডল কলামে বসাচ্ছি। 50,000 টাকা, তাই না? এরপর হলো চশো আছে কি, এই যে এখানে এই চশো দ্বারা বিনিয়োগকে বোঝাচ্ছে না, বিনিয়োগের বকেয়া সুদ। গুড, তাহলে আমরা এখানে লিখি বিনিয়োগের বকেয়া সুদ 2,000 টাকা, তাই না বলো? হ্যাঁ, এরপরে চশো হলো এই যে চালানি কারবারে প্রেরিত পণ্য। আচ্ছা, চালানি পণ্য মজুদ, আমরা সংক্ষেপে লিখে দিলাম চালানি পণ্য মজুদ কত স্যার? 15,000 টাকা। অ্যান্ড লাস্ট ওয়ান কি? প্রাপ্য কমিশন। এই যে কমিশন অর্জিত হয়েছে বাট পাই নেই, অনাদায়ী কমিশন বা প্রাপ্য কমিশন। তুমি যেটা খুশি সেটাই লিখতে পারো, কোনটা লিখবা? অনাদায়ী লিখে দিই, তোমরা যেহেতু প্রাপ্য বলছো আমি উল্টাটা লিখ, মানে আমি অন্যটা লিখলাম, অনাদায়ী কমিশন। ওকে, অনাদায়ী কমিশন কয় টাকা বলো? 3,000 টাকা। ওকে, এখন আমরা যদি যোগ করি 40,000 যোগ 57,000 যোগ 50,000 যোগ 2,000 যোগ 15,000 যোগ 3,000, তাহলে কত হবে টোটাল? 1,67,000। ওকে, 1,67,000। ওকে, আমাকে অ্যাসিস্ট করতেছো কে যে? বৃষ্টি। আচ্ছা, বৃষ্টি অ্যাসিস্ট করতেছো, ক্যালকুলেটরে চাপতেছে। ওকে, এবার আমরা 4 কি বসাবো বলো? অলিক সম্পদ। ওকে, অলিক সম্পদ। স্যার অলিক সম্পদ আছে না নাই? ইয়েস আছে। এই যে অলিক সম্পদকে আমরা কি বলি? রাইট? তো আছে কয়টা? একটা, সেটা কি? বিলম্বিত বিজ্ঞাপন। ওকে, তো আর তো নাই, সো বিলম্বিত বিজ্ঞাপন মেইন কলামে বসার কথা, বাট যেহেতু স্টার আছে আমরা মিডল কলামে বসাবো। ওকে, আচ্ছা আমরা এখানে লিখি বিলম্বিত বিজ্ঞাপন। আচ্ছা, বিলম্বিত বিজ্ঞাপন কয় টাকা স্যার? 36,000 টাকা। এখানে স্টার কেন আছে? অবলোপন করতে হবে, তাই না? 1/, তাহলে আমরা এখানে লিখব মাইনাস অবলোপন। অবলোপন কত? অবলোপন 12,000 টাকা অবলোপন করতে হবে, তাহলে এখানে থাকে কত? 24,000। ওকে, তাহলে দেখো আমরা মোট স্থায়ী সম্পদ পেলাম 1,64,400, বিনিয়োগ পেলাম 1,20,000, মোট চলতি সম্পদ পেলাম 1,67,000, এবং আমরা অলিক সম্পদ পেলাম 24,000। এখন 4টা সম্পদের সামেশন বা যোগফলকে আমরা কি বলবো? মোট সম্পদ। ওকে, তো আমরা এই 4টা যোগ করলে কত হয় বলো? 4,75,400 ক্লোজ। তাহলে আমরা কি পেলাম বলো? মোট সম্পদ। ওকে, তাহলে আমরা মোট সম্পদ পেয়ে গেলাম 4,75,400। আচ্ছা, আমাদের ম্যাথটা কি শেষ? নো, এটা আর্থিক অবস্থার বিবরণের একটা পার্ট, সম্পদের পার্ট। এখন কোন পার্টটা করব? দায় ও মালিকানা সত্ত্ব, রাইট? আচ্ছা, এর নিচের থেকে স্টার্ট করতে হবে, বাট আমাদের তো এত জায়গা নেই, আমি সাইড থেকে শুরু করতেছি। বা তোমাদের যদি পেজ শেষ হয়ে যায়, পরের পেজে কিন্তু আবার একদম হুবহু এইভাবে ঘর আঁকবা না। হ্যাঁ, পরের পেজের ঘরটা হবে কেমন দেখো, এই যে এরকম, জাস্ট টাকার ঘরগুলো আঁকবা। হ্যাঁ, কোনো হেডলাইন দিবা না, শুধু এইভাবে টাকার ঘরগুলো আঁকবা। ওকে স্যার, এইরকম হবে, এটা সেকেন্ড পেজে। হ্যাঁ, তো আমরা হেডলাইন দিচ্ছি কি স্যার? দায় ও মালিকানা সত্ত্ব। আচ্ছা, জায়গা না থাকার কারণে আমারটা এরকম হয়েছে। হ্যাঁ, তোমাদের অবশ্যই বিবরণের ঘরটুকুতে লিখতে হবে। ওকে,
তো দায় ও মালিকানা সত্ত্ব, অ্যাট ফার্স্ট আমরা কি লিখবো বলো? মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব, রাইট? মালিকানা সত্ত্ব। আচ্ছা, মালিকানা সত্ত্ব আমরা স্টার্ট করি কি দিয়ে বলো? মূলধন দিয়ে। আমাদের কোয়েশ্চেনের মধ্যে মূলধন আছে না নাই? আছে। কোয়েশ্চেনের মধ্যে মূলধন কত? এই যে মূলধন দেয়া আছে 3,20,000। এটা আমরা মাঝের কলামে বসাবো, 3,20,000। ওকে, এটার সাথে প্লাস করব নিট মুনাফা। নিট মুনাফা প্লাস করে দিব কত? নিট মুনাফা কত? 15,650, যেটা আমরা বিশদ আয় বিবরণীতে পেয়েছি, রাইট? ওকে, এবং যে যোগফল, এই যোগফল থেকে লেস করতে হবে কাকে? উত্তোলনকে। কাকে? উত্তোলনকে। আমাদের কোয়েশ্চেনে কোথাও কি উত্তোলন আছে? নো, দ্যাটস ওয়াই আমরা এই যোগফলটা ডিরেক্ট মেন কলামে বসিয়ে দিব। ওকে, 3,650, তাই তো? আচ্ছা, এটা আমরা পেয়ে গেলাম 3,35,650। ওকে, এটার নাম কি? সমাপনী মূলধন। আচ্ছা, আমি একটু নিচে লিখে দিই। ওকে, 3,35,650। কি লিখলাম আমি? ওকে, 3,35,650। এটা, এই টাকাটার নাম কি হবে? সমাপনী মূলধন। সমাপনী মূলধন বা সমাপনী মালিকানা সত্ত্ব লিখতে পারো। ওকে স্যার? আচ্ছা, এবার 2, দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায়। ওকে, আমরা হেডলাইন নিলাম দীর্ঘমেয়াদী দায়। আমাদের কোয়েশ্চেনে দীর্ঘমেয়াদী দায় আছে না? আছে। কি আছে? 10% ঋণ আছে। 10% ঋণ। কয় টাকা? 90,000 টাকা। আমরা এখানে লিখলাম 90,000 টাকা। এবার 3, আমরা কি লিখবো? স্বল্প মেয়াদী দায়। স্বল্প মেয়াদী দায়। ওকে, দায় কি একটা না কয়েকটা আছে? কয়েকটা। তাহলে সম্মোহ লিখে দিই, স্বল্প মেয়াদী দায় সম্মোহ। আচ্ছা, তাহলে স্বল্প মেয়াদী দায় বা চলতি দায় একই কথা। আমরা এগুলাকে চ দ দিয়ে সিম্বলাইজ করছি, রাইট? তাহলে এখন আমরা খুঁজি যে আমাদের কয়টা আছে চলতি দায় বা স্বল্প মেয়াদী দায় বা চ দ। আমরা এখানে যদি খুঁজে দেখি, একটা আছে প্রদেয় হিসাব, এখানে একটা আছে বকেয়া বেতন, 2টা হলো। এখানে একটা আছে বকেয়া ঋণের বকেয়া সুদ। কয়টা হলো? 3টা। আর কি আছে? না, 3টা আছে। তাহলে চলো আমরা 3টা লিখে ফেলি। তো অবশ্যই মিডল কলামে বসাতে হবে, আর যোগ বিয়োগ থাকলে ফার্স্ট কলামে। আচ্ছা, তাহলে ফার্স্ট ওয়ান কি? প্রদেয় হিসাব। ওকে, প্রদেয় হিসাব, এটা মিডল কলামে বসবে। কয় টাকা স্যার? 40,000 টাকা। ওকে, অ্যান্ড দেন কি? বকেয়া বেতন। বকেয়া বেতন কয় টাকা স্যার? 6,000 টাকা। অ্যান্ড দেন কি? ঋণের বকেয়া সুদ। ঋণের বকেয়া সুদ কয় টাকা? 3,750 টাকা। এবার আমরা যদি তিনোটাকে যোগ করে দিই, 40,000, 6,000, 3,750 কত হয়? আচ্ছা, 49,750 টাকা। ওকে, তা আমরা এখানে এই যে 49,750 পেলাম, এটা কি? মোট চলতি দায়। কি স্যার? মোট চলতি দায়। এবার আমরা সমাপনী মূলধন, দীর্ঘমেয়াদী দায় এবং মোট চলতি সম্পদ, এই 3টাকে যোগ করব। যোগ করলে যোগফল কত হয়? 4,75,400। ওকে, ক্লোজ করে দিই। এটার নাম হবে কি? মোট দায় ও মালিকানা সত্ত্ব। মোট দায় ও মালিকানা সত্ত্ব। তাহলে স্যার দেখো, আমাদের মোট সম্পদ কত ছিল? 4,75,400। আমাদের মোট দায় ও মালিকানা সত্ত্ব কত হলো? 4,75,400। মিলছে? A = L + OE হয়েছে? ওকে, তার মানে আমাদের পুরো পরিশ্রম সার্থক। আচ্ছা, ওকে, তাহলে এরকম যদি তোমরা অ্যানালাইসিস করে ম্যাথটা করো, ফার্স্ট চান্সে তোমরা সার্থক হয়ে যাবে। ওকে, ভুল হবে না ইনশাআল্লাহ।